হ্যালো ডিয়ার WBCS এক্সাম কমরেডস। আমরা যে প্রতিটা জিএস মূলত সিভিল সার্ভিসকে মাথায় রেখে করার চেষ্টা করছিলাম তারই আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন আলোচনা প্যারালালি। কারণ আর্ট অ্যান্ড কালচার ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাজনীতির সঙ্গে এমনভাবে জড়িত, এটা কিন্তু এই বিষয়টা না পড়লে, না বুঝলে অনেক জায়গা হয়তো মিস। সেরকমভাবে পুরনো যে সিলেবাস WBCS এর সেরকমভাবে তো ডাইরেক্টলি উল্লেখ করা নেই, বাট ইনডাইরেক্টলি অনেক কোশ্চেন আসে, প্রথম কথা। এবং মাথার মধ্যে রাখো, যারা তোমরা দেখছো, এই ক্লাসগুলো সবাই শুরু হচ্ছে, যারা দেখছো, পরের বার থেকে কিন্তু মোটামুটি স্তরে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচে আসবে, এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। এবং যারা ইউপিএসসির কথা ভাবছো, স্বপ্ন দেখছো, যারা সিভিল সার্ভিসটা যাদের পাখির চোখ করছো, তাদেরকে তো পড়তেই হবে, কিছু করার নেই। এবং সেই নিরিখেই কিন্তু কোর ডেপথে পড়াশোনা করব ভিন্ন আঙ্গিকে। চলো, আমরা যে কথা বলেছিলাম WBCS মিনস WBCS, আমরা সেই রকম আঙ্গিক থেকেই কিন্তু প্রতিটা বিষয় অনুধাবন বা পর্যবেক্ষণ করার চেষ্টা করব। আজকের টপিকটা আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো, এটা কি। আমরা ভারতের আর্ট অ্যান্ড কালচার বা শিল্পকলার মধ্যে পার্টিকুলার একটা পয়েন্ট আজকের ক্লাসে আলোচনা করব, যেটাও আবার বেশ কিছু পার্টে পার্টে আলোচিত হবে। সেই যে বিষয়টা আমরা আলোচনা করছি প্রথম ক্লাস, প্রথম এপিসোডে, এটা কি? এটা হচ্ছে ভারতবর্ষের আর্ট অ্যান্ড কালচারের ছোট্ট একটি অংশ, সেটা হচ্ছে স্কাল্পচার বা ভাস্কর্য শিল্পকলা। তো স্কাল্পচার জিনিসটা কি এবং সেটা কিভাবে ইভলিউশন হচ্ছে ভারতীয় সংস্কৃতির মধ্যে, তার জার্নি আমরা দেখে নেব। কি বিষয় স্যার? দ্য টার্ম আর্কিটেকচার, শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, এই কথাটা আমরা কিন্তু এক কথাই বলি। বাংলা কথা শব্দই রয়েছে, সেটা হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য। তার মানে আমরা এটাকে পৃথক অর্থে সচরাচর ব্যবহার করে থাকি না। কিন্তু যে স্থাপত্যর ইংরাজি মানে হচ্ছে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারটা আসলে সূত্রপাত কি করে, আর ভাস্কর্য যার ইংরেজি হচ্ছে স্কাল্পচার, তারই সূত্রপাত কি করে, তার মধ্যে বেসিক পার্থক্যগুলো কি, একদম বেসিক জায়গা থেকে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করব। এটা কি স্যার? দ্য টার্ম আর্কিটেকচার অরিজিনেটস ফ্রম দ্য লাতিন ওয়ার্ড টেকটন, মিনিং আ বিল্ডার। অর্থাৎ স্থাপত্য শব্দটা টেকটন নামক একটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হচ্ছে, যার মানে হচ্ছে নির্মাতা, যিনি নির্মাণ করেন। আর দ্য সায়েন্স অফ আর্কিটেকচার, আর্কিটেকচার সম্বন্ধে পড়াশোনা করার যে বিজ্ঞান, এটা শুরু হচ্ছে তবে থেকে মানুষরা একসাথে দলবদ্ধভাবে কমিউনিটি লাইফে থাকছে এবং একটা জায়গায় তারা আশ্রয় বা আবাসস্থল তৈরি করছে। When early humans started constructing shelters for themselves, তবে থেকে মানুষজন নিজেদের বাসস্থান তৈরি করার চেষ্টা করছে, তবে থেকেই মাপঝোঁক শুরু হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আর্কিটেকচারের সায়েন্সের উৎপত্তি হয়ে যাচ্ছে। প্রাচীন মানবরা জগৎ থেকে তারা আবাসস্থল তৈরি করছে। তার মানে হোয়াট ইজ আর্কিটেকচার? আর্কিটেকচার, দ্য ওয়ার্ড ইজ কামিং ফ্রম বা borrowed from the Latin word tecton, which means builder, and this science of architecture begins when the early men started constructing shelters for themselves. এইটুকু তো ক্লিয়ার। মানে মাপ যোগের ব্যাপার স্যাপার রয়েছে। whereas যখন স্কাল্পচার নিয়ে পড়াশোনা করব, স্কাল্পচার যার বাংলা মানে হচ্ছে ভাস্কর্য, এইটা কিন্তু অন্যদিকে প্রোটো ইন্দো ইউরোপিয়ান শব্দ একটা, যার রুট ওয়ার্ড হচ্ছে কেল। এই কেল থেকে আসছে, যার মানে হচ্ছে টু বেন্ড, মানে বেঁকানো কোনো। তার মানে একটা প্রোটো ইন্দো ইউরোপিয়ানের একদম প্রাক যুগের একটি শব্দের যে উৎপত্তি, ধাতু বলা যেতে পারে। ধাতু আমরা প্রত্যয় বাংলা ব্যাকরণে পড়ে থাকি, এরকম একটি শব্দ, সেটা হচ্ছে কেল। এই কেল শব্দের মানে হচ্ছে বেন্ড, সেখান থেকেই কিন্তু স্কাল্পচার এই ওয়ার্ডটা আসছে, যার বাংলা মানে হচ্ছে ভাস্কর্য। The sculpture are typically smaller artistic creation. আর্কিটেকচার অনেকটা বড়, স্কাল্পচার
একটা ছোট টিপিক্যালি স্মলার আর্টিস্টিক ক্রিয়েশন, একটা ওয়ার্ড দিয়েছে আর্টিস্টিক ক্রিয়েশন, মানে একজন শিল্পীর শৈল্পিক কিছু নিদর্শন, শিল্প সত্তার বহির্প্রকাশ। ক্রাফটেড বাই হ্যান্ড অর উইথ দ্য হেল্প অফ টুলস, হাতে বানাতে পারে অথবা যন্ত্রপাতি দিয়ে বানাতে পারে। অ্যান্ড আর মোর ফোকাসড অন বিউটি অ্যান্ড আর্টিস্টিক এক্সপ্রেশন দেন অন দ্য প্রেসিশন অর ইঞ্জিনিয়ারিং। যখন একজন শিল্পী কোনো একটা মাটির মূর্তি গড়েন, তার সেখানে মাপঝোঁকের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই মূর্তিতে তার যে ভিশনারিসটা রয়েছে, সেই ভিশনারিসটা কতখানি সেটা আরো বেশি করে সুন্দর হয়ে উঠছে। উদাহরণ দিয়ে বলি, তোমরা দেখবে এরকম একটি ছবি প্রায়শই আমরা দেখে থাকি, যেমন এখানে পটল চেরা চোখ বলে থাকি। বাংলার বিভিন্ন রকম যে মূর্তি তৈরি করা হয় সেখানে দেখবে এই রকমের একটা চোখের একটা গ্রাফ লাইন তৈরি করে নেওয়া হয়, তাই না? এখানে চোখের একটি গ্রাফ লাইন তৈরি করে নেওয়া। এবার মূলত চোখ কি স্যার এরকম বড় বড় হয়? দেখবে তোমরা এক ধরনের মূর্তির আমরা দেখে থাকি যে মূর্তিগুলোতে অ্যাবস্ট্রাক্ট টাইপের মুখ আঁকে এবং চোখগুলো অদ্ভুত বড় বড় হয় এবং তারও দেখতে কিন্তু একটা সৌন্দর্য রয়েছে। এই যে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট মুখগুলো খুব কি মাপঝোঁক করে রাখা হচ্ছে। একজন শিল্পী যখন কিছু ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তার যে শৈল্পিক চিন্তাভাবনা, তার সেই সৌন্দর্যটাকে বহিঃপ্রকাশ করানোই কিন্তু তার শিল্পী সত্তার বৈশিষ্ট্য। whereas যখন আমি কোনো একটা বাড়িঘর বানাবো, সেই বাড়িঘরের প্রতিটা পিলার কতখানি সুন্দর করে বানালাম তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে ভাই ডাইমেনশন যেন ভেঙে না পড়ে, ভিত যেন ঠিক থাকে। সেখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, জ্যামিতিক হিসাব নিকাশ অনেকটা গুরুত্বপূর্ণ। একটা বাড়ি যখন আমি তৈরি করব, এটা তখন আর ছোট কোনো কিছু কাণ্ড নয়, এটা হয়ে যাবে স্থাপত্য বা আমরা বলতে পারি আর্কিটেকচারাল ফর্ম। আর যখন ছোট্ট কোনো একটা মূর্তি, যখন ছোট্ট কোনো একটা পার্টিকুলার অংশ বানাচ্ছি স্মলার সাইজে, তখন সেটাকে বলছি আমরা ভাস্কর্য। পাতি বাংলায় সহজে বোঝানোর চেষ্টা করলাম আমরা। কি স্যার তাহলে ব্যাপারটা দাঁড়ালো এটাই যে sculpture are typically smaller artistic creation crafted by hands or with the help of tools, are more focused on the beauty and artistic expression than on the precision or engineering. অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বুদ্ধি বেশি লাগাচ্ছি না, আমরা শিল্প সত্তার উপর জোর দিচ্ছি স্মলার সাইজে। আমি আবার বলছি, আগের ক্লাসগুলোতেও বলে দেওয়া ছিল, যারা ক্লাস করে তারা তো জানোই, বাংলা ইংরেজিতে দুটো ভাষাই কিন্তু নোট দেওয়া আছে। এবং দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে জয়েন করে যাও, নোট ওখানেই পেয়ে যাবে পিডিএফ আকারে। তো আমরা এবার স্থাপত্য এবং ভাস্কর্যের যে পার্থক্য সেটাকে একটু বুঝে নিই সহজে, এক ঝলকে মাইন্ড ম্যাপের সাহায্যে। আমি আগেই বলছি, এই ধরনের ক্লাস, এই ধরনের টপিক কিন্তু এরকমভাবে যে তোমরা ভাবোনি বা পড়োনি, এটাতে নিশ্চিত থাকো। কারণ আমি আবার বলছি, সিভিল সার্ভিসকে সিভিল সার্ভিসের মতো করেই পড়াতে হবে, ফুলমেল করে পড়ালে হবে না বা পড়লেও হবে না। আর্কিটেকচার এবং স্কাল্পচারের যদি আমরা পার্থক্যগুলোকে খুব অবজারভেটিভ ভাবে যদি আমরা দেখে নিই, পার্টিকুলার সাইজ আর স্কোপের পার্থক্য রয়েছে এই পয়েন্ট অফ ভিউতে। তার আকৃতি এবং তার আকার, তার ওপর কিন্তু পার্থক্য রয়েছে। আর্কিটেকচারের ক্ষেত্রে এর সাইজ এবং শেপ বা পার্টিকুলার স্কোপ কীরকম হয়, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ বিল্ডিং, পার্টিকুলার কোনো একটা বিল্ডিংয়ের ডিজাইন বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারি, আর্কিটেকচার, মানে এটা বিগার সাইজ। whereas কালচার কি রিলেটিভলি বা আপেক্ষিকভাবে, তুলনামূলকভাবে স্মল 3 ডাইমেনশনাল ওয়ার্কস, মানে 3D ফিগার হয়ে থাকে। কোনো একটা মূর্তি তুমি বানাচ্ছ, 3D ফিগার হচ্ছে। আমরা একটু পরেই যখন আরো ডিটেলে পড়বো তখন তোমার দেখতে হবে
উদাহরণস্বরূপ মেটেরিয়াল ইউজ কি করা হয়, মূলত যখন একটা বড় সাইজের কোনো বিল্ডিং বানানো হয় সেখানে নানা রকমের ভিন্ন ভিন্ন মেটেরিয়াল বানানো হয়। যেমন ধরো আমি যদি বলি একটা মাটির বাড়ি বানাতে হবে, শুধুমাত্র কি মাটি দিয়ে বানানো হবে তা তো নয়, সেখানে বাঁশ লাগতে পারে, কাঠ লাগতে পারে, কিংবা ইটও ব্যবহার করা যেতে পারে, কিংবা দেখা গেল ওপরে খড়ের চাল ব্যবহার করা হবে বা টিনের চাল ব্যবহার হবে, বা দেখা গেল টালির বাড়ি তৈরি করা হবে, হোয়াট এভার। তার মানে একটা মেটেরিয়াল দিয়ে কিন্তু বাড়িটা বানানো হচ্ছে না। যদি তুমি পাকা বাড়ির কথা বলো তাহলে সেখানে শুধুমাত্র চুন লাগে তা নয়, তোমার সেখানে লাগবে কি সিমেন্ট, বালি, ইট, রড, কাঁচ জানলা করার জন্য তোমার কাঁচ লাগছে, গ্রিল লাগছে, তাই না? তো নানা রকম মেটেরিয়াল দিয়ে তুমি বাড়িটা বানাচ্ছ। তার মানে উপকরণ একটা বিল্ডিংয়ের জন্য নানা রকম হয়ে থাকে, মিক্সচার অফ ভেরিয়াস মেটেরিয়ালস হয়। কিন্তু স্কাল্পচারের জন্য বা ভাস্কর্যের জন্য দেখা যায় সিঙ্গেল টাইপ অফ মেটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে জেনারেলি। সিঙ্গেল মানে ধরো তুমি প্লাস্টার অফ প্যারিসের ছোট্ট একটা গণেশ মূর্তি বানিয়ে দিচ্ছ, বা পাথর কেটে কেটে তুমি একটা শিব ঠাকুরের মূর্তি বানাচ্ছ, বা কাঠ খোদাই করে করে তুমি একটা প্রদীপ বানাচ্ছ। তো এইগুলো কি হয়, সিঙ্গেল মেটেরিয়ালের জিনিস, এটাকে আমরা বলছি কি স্কাল্পচার। প্রিন্সিপাল আদর্শগত বা মোটর দিক থেকে দেখি তাহলে কি দেখব, এই বড় যদি কোনো বিল্ডিং বানাতে হয় অর্থাৎ স্থাপত্য বানাতে হয় তার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার দরকার পড়ে বা অঙ্কের নলেজের দরকার পড়ে, ম্যাথমেটিক্স বা ইঞ্জিনিয়ারিং হিসাব নিকাশ লাগে। কিন্তু যারা স্কাল্পচার বানাচ্ছেন তারা মূলত শিল্পী, যে শিল্পী সত্তায় কোনো নিয়ম নেই, তারা শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে তারা সেই জিনিসটা তৈরি করছে। অর্থাৎ ক্রিয়েটিভিটি লাগে, ইমাজিনেশন পাওয়ার লাগে। যারা তোমরা সাহিত্য নিয়ে পড়ছো, মূলত ইংরাজি অনার্স নিয়ে পড়েছো কিংবা মাস্টার্স করো, তারা তোমরা দেখবে ওই কুবলাই খান বলে একটা জিনিস ছিল, আমরা আশা করি তোমরা সেই জিনিসটা পড়েছো, এপিক কুবলাই খান। এবং সেখানে কোলেরিজ একটা জিনিস লিখেছিলেন যে প্রত্যেক মানুষের মোটামুটি দুই ধরনের কিন্তু ইমাজিনারি পাওয়ার থাকে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। যারা সাধারণ মানুষ তাদের প্রত্যেকেরই কিন্তু প্রাইমারি ইমাজিনেশন প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে রয়েছে। যেমন কি স্যার, যেমন আমরা স্বপ্ন দেখছি চাকরি পাবো, প্রাইমারি ইমাজিনেশন, চাকরি পাবো, ভালো থাকবো, আমাদের সে আসবে, তাকে নিয়ে সেখানে যাব, প্রাইমারি ইমাজিনেশন। এই ভাবতে ভাবতে তুমি গেল অনেকে ভাবছো আচ্ছা চাকরি পেয়ে যাওয়ার পর তার সাথে আমি খোলা মাঠে, ঘরের মাঠে শুয়ে থাকবো এবং আকাশের মেঘ উড়ে যাবে দেখব, এটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন। কিন্তু কোলেরিজ বলছেন যে সেকেন্ডারি ইমাজিনেশনটা হচ্ছে ক্রিয়েটিভিটির জন্য, এটা সবার থাকে না। যেমন ধরো তুমি চাকরি পেয়ে যাওয়ার পর তুমি তারকে নিয়ে ঘরে মাঠে শুয়ে শুয়ে আকাশের মেঘ দেখছো এবং দেখতে দেখতে ভাবছো এই মেঘটাই বুঝি তোমাদের সুখের ভেলা, অর্থাৎ তুমি একটা আকৃতি তৈরি করে ফেলছো তোমার ইমাজিনারি ওয়ার্ল্ডে, অর্থাৎ তুমি সেখানে শৈল্পিক নিদর্শন খুঁজে পাচ্ছ। অনেক সময় বাচ্চাদেরকে বলা হয় না, ওই দেখ মেঘটা এমনভাবে জমে রয়েছে যেমন হাতির সুর হয়ে রয়েছে, বা যেন মনে হচ্ছে যেন ঘোড়া লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, আমরা বলি না অনেক সময়। এই যে চিন্তা ভাবনাগুলো সাধারণ চোখে ভাবা হয় না, সাধারণভাবে ভাবানো হয় না, এটা কিন্তু যিনি শিল্পী তিনি অন্যরকম দৃষ্টিভঙ্গিতে মিল বা স্পষ্টার দৃষ্টিভঙ্গিতে তিনি খুঁজে পান। এই যে সেকেন্ডারি ইমাজিনেশন পাওয়ার বা ক্রিয়েটিভিটি, এটা স্কাল্পচারে লাগে, যেখানে অঙ্কের হিসাব লাগে না, যেখানে জ্যামিতিক হিসাব লাগে না, যেখানে ইঞ্জিনিয়ারিং হিসাব লাগে না। এক্সাম্পল স্যার কি বলতে পারি, উদাহরণ স্কাল্পচারের নয়, আর্কিটেকচারে যদি উদাহরণ দেখি, বড় বড় স্থাপত্যের উদাহরণ কি, যেমন তাজমহল, যেমন লাল ফোর্ট, লাল দুর্গ, রেড ফোর্ট, ঠিক আছে, এগুলো বড় বড় দুর্গ কিংবা মহল, এগুলো স্থাপত্য। ভাস্কর্য যখন আসবে তার কোনো একটা পার্ট বসে যাবে। গোটা একটা মন্দির যখন আমরা আর্ট অ্যান্ড কালচারকে আরো ডেপথে পড়বো তখন দেখবে উত্তর ভারতের মন্দির, দক্ষিণ ভারতের মন্দিরের স্ট্রাকচারাল ডিফারেন্স থাকছে, তার মাপঝোঁক ডিফারেন্স থাকছে, তার নানা রকম কি বলবো তার গঠন আলাদা 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 হচ্ছে। দক্ষিণ ভারত, মধ্য ভারত, সাউথ মানে উত্তর ভারতের মধ্যে পার্থক্য থাকছে, ঠিক আছে। এটা পুরোটাই কিন্তু একটা আর্কিটেকচার।
বাট দেখা গেল কোনো মন্দিরের গায়ে ছোট্ট করে কোনো চাকা রয়েছে অশোকের চাকার মতো, এবং সেখানে খুচি 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 করে কত করে জিনিস রাখা আছে, তাহলে ওটা হয়ে যাবে স্কাল্পচার। তো স্কাল্পচারের উদাহরণ কি? যেমন নটরাজের ইমেজ রয়েছে, পাওয়া গেছে মাটি খুঁড়ে, জানো তোমরা, অ্যানশিয়েন্ট হিস্ট্রির সময়। ডান্সিং গার্লের ছবি পাওয়া, স্কাল্পচার পাওয়া যায়, এগুলো হচ্ছে স্কাল্পচারের উদাহরণ। তাহলে স্থাপত্য ভাস্কর্য পুরো জিনিস কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক বা মিলেমিশে থাকলেও ভিন্ন সত্তায় এদের অবস্থান রয়েছে। এটুকু আশা করি তোমাদের একদম বেসিক কনসেপ্টে ক্লিয়ার করতে পারলাম। এইবার আমরা আজকে যে টপিকটা পড়াবো, যেটা বলেইছিলাম যে আমরা স্কাল্পচার নিয়ে চর্চা করব, এবং স্কাল্পচারের কিভাবে ভারতবর্ষের ইতিহাসে তার বিবর্তন হয়ে হয়ে এসছে তার ডিটেল পড়ব। আর সেখানে আমরা আজকে বেসিক কিছু জায়গা জেনে নেব। তার কি? The legacy of Indian sculpture dates back to the Indus Valley civilization. সিন্ধু সভ্যতার সময়কাল থেকে ধীরে ধীরে ভারতবর্ষের এই পার্টিকুলার ভাস্কর্য শিল্পকলার উত্থান হচ্ছে। মূলত 250 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দের সময় থেকে কিন্তু এই স্মল টেরাকোটা ফিগার্স ওয়ার কমনলি ক্রাফটেড। অর্থাৎ সিন্ধু সভ্যতার সময় মূলত 250 থেকে 1800, এটা আমি ভুল বলেছি, এটা 2500 হবে, 2500, 2500 থেকে 1800, 2500 থেকে 1800 এর মধ্যে সময়কালের মধ্যে, খ্রিস্টপূর্বাব্দের সময়কালের মধ্যে কিন্তু স্মল টেরাকোটার বিভিন্ন রকম ফিগারকে আমরা টের পাচ্ছি যে ওই সময়কাল তৈরি করা হয়েছিল। কোন ধরনের জিনিস? টেরাকোটা। পরবর্তীকালে যখন মৌর্য যুগ আসছে, ডিউরিং মৌরিয়ান এরা, 3rd century BC, মনুমেন্টাল স্টোন পিলার্স, অর্থাৎ পাথরের যে পিলার বা শিলালিপিগুলো পাওয়া যাচ্ছিল, সেখানে ইন্ট্রিকেটেডলি কার্ভড লায়ন মার্কড অ্যান্ড সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট। অশোকের শিলালিপি আমরা দেখে থাকি, সেখানে কি করা হয়? সিংহ মূর্তি খোদাই করে করে বানানো হয়েছে। এই রকমের পিলারগুলোতে এই ধরনের অশোকের যে স্তম্ভ, এই স্তম্ভতে বেশ কিছু লিপি বা নকশা বা ভাস্কর্যের আমরা রূপ দেখতে পাই। দিস ওয়াজ ফলোড বাই দ্য ইমার্জেন্স অফ দ্য রিফাইন্ড ফিগারেটিভ স্কাল্পচার ইন দ্য 2nd and 1st centuries BC। ফার্স্ট এবং সেকেন্ড ক্ষেত্রে দেখতে পাই, বাট সেটা খুব স্পেসিফিক কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই। অর্থাৎ প্রথমে টেরাকোটা শিল্প এবং তারপরে আস্তে আস্তে স্তম্ভের মধ্যে ভাস্কর্যের নিদর্শন ফুটে উঠছে। মূলত যদি আমরা এই স্কাল্পচারের ইতিহাসটাকে একটুখানি কাটাছেড়া করে চর্চা করি, তাহলে দেখতে পাবো টেরাকোটা যেমন একটি ভাস্কর্যের নিদর্শন, তেমনি স্তম্ভ থাকবে, তেমনি গয়নাগাটি, যাকে পুঁথি বলতে পারো, যাকে বিড বলা হয়, কিংবা তুমি বলতে পারো অলংকার, সেই অলংকারেও কিন্তু আমরা বেশ কিছু নিদর্শন দেখতে পাই। বেশ কিছু মূর্তির ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা ভাস্কর্যের নিদর্শন দেখতে পাই। কি হবে চলো দেখে নিই। যদি আমরা আরো আস্তে আস্তে এগিয়ে আসি পরবর্তীকালের গল্পগুলোতে, সেখানে দেখবো সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই স্কাল্পচারের যে ইভলিউশন আরো ডেভেলপ হচ্ছে। 9th to 10th century সময় Indian sculpture had evolved into a distinctive form that has remained largely unchanged with this day। 9 থেকে 10ম শতকের মধ্যে কিন্তু বড়সড় রকমের ভাস্কর্যের যে 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 ঘরানা আর তারতম্য আসলেও মূল যে দর্শন সেটা কিন্তু এক থেকে যাচ্ছে। Rather than emphasizing solid rounded volumes, this art forms is known for its linear quality। অর্থাৎ মূলত যে বৃহদাকার ছিল সেখান থেকে সলিড কিংবা রাউন্ড বা গোলাকৃতির, কিংবা এক ধরনের কেউ বলাতে পারে একটা গোলাকৃতির ছোট সাইজের কিন্তু সলিড শিল্পকলা বা ভাস্কর্যের কিন্তু নিদর্শন এই সময়তে পাওয়া যাচ্ছে। Figures are typically designed with the attention to their outlines and appearing elegant, slim and flexible in posture and forms। ধীরে ধীরে
এই গোলাকৃতির জিনিসগুলোই আরো সূক্ষ্মতর হচ্ছে, আরো নিখুঁত হচ্ছে, নিপুণ হচ্ছে, এবং সেখান থেকে যে তার আশপাশ দিয়ে তার যে কাজের যে আউটলাইন, শিল্পী দেখবে যে নাক ভোঁতা করে দিচ্ছে, করছে, সেখান থেকে মানুষের হিউম্যান ব্রেন যেভাবে ডেভেলপ হচ্ছে, শৈল্পিক নিদর্শনগুলোও কিন্তু আরো সূক্ষ্ম, নিপুণ হচ্ছে। ঠিক আছে, আমরা যদি মোটামুটি ভারতের যে ভাস্কর্য তার যদি বৈশিষ্ট্যগুলোকে ওয়ান শট মাইন্ড ম্যাপে দেখে নিই, তাহলে দেখতে পাবো ভারতবর্ষের এই স্কাল্পচার বা ভাস্কর্য নিদর্শন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে তার উত্থান হচ্ছে। যেমন বিভিন্ন সময়ে হচ্ছে, যদি আমরা চলে আসি একদম প্রাক যুগে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়, এই সময় মূলত দুই ধরনের আমরা স্কাল্পচার পাচ্ছি। এক, টেরাকোটা স্কাল্পচার, আর দুই, বড় বড় ক্ষেত্রে যেহেতু মানুষজন সেখানে সভ্যতা তৈরি করছে, বসবাস করছে, আবাসভূমি আনছে, অর্থাৎ শেল্টার তৈরি করছিল, সেই জন্য স্ট্রাকচারাল বাড়িঘর তৈরি করছিল। কিন্তু সভ্যতা, নগর সভ্যতা পেয়ে থাকি আমরা, সেখানে আর্কিটেকচারাল অ্যাডরমেন্টস পাচ্ছি। এটা সিন্ধু যুগের গল্প। ধীরে ধীরে যখন বৈদিক যুগ আসবে, আর্যরা প্রথমে কিন্তু উল্টোটা করেছিল, অর্থাৎ তারা গ্রাম ভিত্তিক সভ্যতা তৈরি করছিল। আমরা এটা কিন্তু জানি যে আমরা ইতিহাস পড়ার সময় এগুলো পড়ি। সিন্ধু সভ্যতা ছিল নগর সভ্যতা, আর গ্রামীণ সভ্যতা ছিল তোমার আর্য সভ্যতা। তো বৈদিক পিরিয়ডে আর্যদের সভ্যতার সময় রুরাল আর্ট ফর্ম ছিল, গ্রাম্য আর্ট স্টাইল ছিল, এবং সেগুলোও কিন্তু ইউনিক ছিল, কারণ সেগুলো কিন্তু আগে দেখতে পাওয়া যায়নি। আরও যদি সময়টা আমরা একটুখানি এগিয়ে নিয়ে আসি, তবে থেকে বৈদিক যুগের থেকে ধীরে 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 মগধকে কেন্দ্র করে সাম্রাজ্য বিস্তার হবে, মগধের উত্থান হবে, এবং সেখানে সব থেকে পাওয়ারফুল ডাইনেস্টি মৌর্য শাসন ব্যবস্থা আসবে। তখন যদি দেখি আমরা, তখন দেখব মৌর্য যুগে রিলিজিয়াস মনুমেন্টস আসছে। কেন? তার কারণ সেই সময় প্রতিবাদী ধর্ম আন্দোলন, অর্থাৎ রিলিজিয়াস মুভমেন্ট চলে আসছে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম কিংবা আজীবক ধর্ম, এগুলো আসছে, এবং ধর্মের প্রচারগুলো হচ্ছেই বিভিন্ন রকম লিপির মারফত, বিভিন্ন রকম আর্কিটেকচারের মারফত, স্কাল্পচারের মারফত, তাই না? অর্থাৎ রিলিজিয়াস মনুমেন্টসগুলো তার একটা নিদর্শন, এবং মিরর্ড ফিচার্স, অর্থাৎ প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডুয়ালিটি, ডাবল ডাবল করে তাদের মাথার জন্য ব্রেনের মধ্যে ঘা মেরে দেওয়া হচ্ছে যে ভাই তোমার প্রতিচ্ছবি এটা, মিরর ফিচার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর একটু যদি আমরা এগিয়ে আসি মৌর্য যুগের পরবর্তীকালে, তাহলে আমরা দেখতে পাবো আবার গুপ্ত যুগের গল্প। গুপ্ত যুগে ধীরে ধীরে কেফ টেম্পল আসছে, কারণ সেই সময় বৈষ্ণবিজম বা পুরনো সনাতনী হিন্দু ধর্ম কিন্তু উত্থান হচ্ছে। কেফ টেম্পল, অজন্তা ইলোরার যে গল্পগুলো তোমরা জানো, সেই জায়গাগুলোতে সেখানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মরা আছে, বাট গুহা চিত্র, গুহাকে কেটে কেটে খোদাই করে করে লং টার্মের জন্য গুপ্ত যুগে কিন্তু এই ধরনের স্কাল্পচার নিদর্শন তৈরি হচ্ছে। তাহলে শুরু করছিলাম আমরা কি, ইন্দাস দিয়ে, তারপরে ভেদিক যুগ দিয়ে, তারপরে মৌরিয়ান পিরিয়ড দিয়ে, তারপর গুপ্তা পিরিয়ডে আসলাম। আরেকটু যদি তার পরবর্তীকালে আসি, যখন ত্রিশক্তি দ্বন্দ্ব চলছে আমাদের পরবর্তী প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে, অর্থাৎ যাকে বলা হয় প্রাক মেডিভেল পিরিয়ড, দ্য প্রি মেডিভেল পিরিয়ড, সেখানে পাল, রাষ্ট্রকূট, চোল, নানা রকম দ্বন্দ্ব ধীরে ধীরে তৈরি হবে। সেই সময় যদি দেখা যায় চোলদের সময় ব্রোঞ্জের ইমেজারি তৈরি হচ্ছে, এবং সেখানে আঁকা আঁকির মধ্যে বা কোনো ভাস্কর্য কাজের মধ্যে কিন্তু তাল বা ছন্দের একটা মুভমেন্ট চলছে, রিদমিক মুভমেন্ট পাওয়া যাচ্ছে। ঠিক এরপরে চলে আসছে সাউথ ইন্ডিয়ান, ধীরে ধীরে প্রপারলি চলে যায় চালুক্য ডাইনেস্টিকে, তাদের একটা চলন ছিল, চালুক্যদের স্কাল্পচার একরকমের ছিল। পল্লব ডাইনেস্টির বিভিন্ন রকম যে মন্দির স্থাপন করা হয়, মহাবলীপুরমের মন্দির তোমরা পড়ে থাকো বা দেখে থাকো, ছবিতে দেখে থাকো, যদি না দেখে থাকো তো গুগলে সার্চ করে পেয়ে যাবে। দেখবে সেখানে রথের স্ট্রাকচারের তৈরি করে করে একটা পাহাড়কে কেটে রথের মতো করে একটা মন্দির দেখতে তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের স্টাইল, তাদের ফিচার্স আলাদা হয়ে যাচ্ছে স্কাল্পচারে। সাউথ ইন্ডিয়া হয়ে গেল। এরপর যখন মেডাইভাল পিরিয়ড আসবে, অর্থাৎ মধ্যযুগের ভারত আসবে, সেই সময় এই ইন্ডিয়ান স্কাল্পচারের একটা ফর্ম দারুণভাবে ইনফ্লুয়েসড হবে বাইরের শক্তিগুলোর দ্বারা। কারণ সেই সময় প্রথমে পারস্যের লোকজন আক্রমণ করবে, পার্সিয়ান
ইনফ্লুয়েন্স চলে আসবে। তারপরে আরবরা আক্রমণ করবে। তোমরা জানো সিন্ধুর জায়গাটাতে আরবদের অভিযান হয়েছে 712 এডিতে। সেই সময় ইন্দো ইসলামিক একটা স্টাইল চলে আসবে। তো পারস্য ইন্দো ইসলামিক স্টাইল ধীরে ধীরে ঢুকবে সেটার মধ্যে। প্রপারলি মুঘল পিরিয়ডে আরও এক ধাপ ভারতবর্ষের যে ভাস্কর্য শিল্পকলা, স্থাপত্য শিল্পকলা, সেগুলো কিন্তু আরও পাল্টে যাবে। সেখানে ক্যালিওগ্রাফি চলে আসবে, বাগান চলে আসবে। তাজমহলের কিন্তু বাইরে বিস্তৃত একটা বাগান রয়েছে, বাগান কাজ চলে আসবে এবং মার্বেলের ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাবে মুঘল যুগের সময়। প্যারালালি যদি তুমি আরাবল্লীর দিকে রাজস্থান দিয়ে চলে যাও, তো রাজপুত ঘরানায় চলে যাও, সেখানে পার্সিয়ান আর্কিটেকচার দেখতে পাওয়া যাবে, কিন্তু সেখানে রাজপুতদের নিজস্বতা এতটাই প্রকট হবে, সেখানে রাজপুত মনুমেন্টস কিন্তু ভালো রকমভাবে সেই আর্কিটেকচারকে দেখতে পাবে। অর্থাৎ ডাইভার্সিটিস রয়েছে এই ভারতবর্ষের শিল্পকলার মধ্যে, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। রাদার পার্টিকুলারলি স্কাল্পচারের মধ্যেই দেখো এত বৈশিষ্ট্য দেখতে। মানে আমাদেরকে ইন ডিটেল এতগুলো জিনিসকে পড়তে হবে। এগুলো হচ্ছে এখানকার বৈশিষ্ট্য, নাটশেল শর্ট মাইন্ড ম্যাপ করে বুঝিয়ে দিই। এইবার যদি একটু তথ্যগুলোকে ধীরে সুস্থে পড়ি, আমরা তো একদিনে এত পড়তে পারবো না, মাথা তো থাকবে না। যদি ধীরে ধীরে পড়ার চেষ্টা করি, তাহলে স্যার কি দেখব? আমরা এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে কি কি স্কাল্পচারের ডাইমেনশন ছিল, কি কি পার্থক্য হচ্ছে, কত রকমের স্কাল্পচার থাকছে, সেগুলোকে পড়বো আমরা শুধুমাত্র এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে মাথার মধ্যে রেখে। সিন্ধু সভ্যতার পয়েন্টটাকেই আমরা বেস করে আজকের এই ক্লাসটা নেব। তারপরে এগুলো তো আমরা ওখানে যাচ্ছি। মেটাল স্কাল্পচার তার মধ্যে অন্যতম, নাম্বার 1 বলতে পারো মেটাল স্কাল্পচার, ধাতুর ভাস্কর্য। এটা কি স্যার? হরপ্পান ক্রাফটসম্যান, হরপ্পার যুগে, হরপ্পা সভ্যতার সময় যারা শিল্পী ছিলেন, সেই সব শিল্পীরা কি করছেন? ওয়ার হাইলি স্কিল্ড ইন ব্রোঞ্জ কাস্টিং। ব্রোঞ্জ ধাতুকে ভেঙে চুরে তারা সেটাকে মোল্ড করে নতুন মূর্তি বানানোর জন্য তারা খুব বিখ্যাত ছিলেন। তাদের হাতের কাজ এতটাই নিপুণ ছিল। অ্যান্ড ইউজ দ্য লস্ট ওয়েক্স টেকনিক অ্যান্ড টু ক্রিয়েট দেয়ার মেটাল স্কাল্পচার। অর্থাৎ মোম গলি গলি করে তারা যে ছাঁচ তৈরি করতেন, তার মাধ্যমে তারা ব্রোঞ্জের শেপ এনে, ব্রোঞ্জ ধাতুটাকে দিয়ে তারা কি করতেন? স্কাল্পচার তৈরি করতেন। দিস মেথড অলসো নোন অ্যাজ সিয়ার পারডো। এই মেথডটাকে স্যার কি বলা হয়? সিয়ার পারডো বলা হয়। এর মানে কি? ইনভলভস ক্রাফটিং আ ওয়াক্স মডেল অ্যান্ড দেন কভারিং উইথ আ মোল্ড। অর্থাৎ এখন যেমন ছাঁচের মূর্তি যাকে বলে, ছাঁচ তৈরি করা হয়, তার উপরে মেটেরিয়াল দিয়ে দিয়ে মূর্তি বানানো হয়, ঠিক একই রকমভাবে সেই সময় মোম দিয়ে করা হতো। বাট ইউজ করা হতো মেটেরিয়াল কি? ব্রোঞ্জ। ওয়ান্স দ্য মোল্ড হার্ডেন্স, দ্য ওয়্যাক্স ইজ মেল্টেড and drained out and leaving a cavity into which the molten metal is cured. অর্থাৎ ছাঁচের মধ্যেই কিন্তু যখন ব্রোঞ্জ গরম করা হতো এবং তারপরে যখন ঢেলে দেওয়া হতো, তো মোম গলে বেরিয়ে চলে আসতো এবং ছাঁচটা রেডি হয়ে যেত এই ব্রোঞ্জের। টু ক্রিয়েট হলো স্কাল্পচার, হলো মানে কি? তাপ, সূর্য কথা বলা হয়, হলো সাইনে পিরিয়ড তোমরা বলো। এই যে দ্য ক্রিয়েট হলো স্কাল্পচার, a heat resistance core is placed inside the mold to prevent the metal from filling it entirely. অর্থাৎ ভিতর দিকে এমনভাবে তৈরি করা হতো এই মূর্তিটা, যেখানে তাপ প্রবেশ করতে পারতো না, তাপ প্রতিরোধক একটা জিনিস থাকতো, এবং সেখানে বাইরে দিয়ে আউটলেয়ার দিয়ে এই ব্রোঞ্জ, যে গরম ব্রোঞ্জ, তরল ব্রোঞ্জ, তার জন্য ধীরে ধীরে জমাট বেঁধে একটা শেপ তৈরি হয়ে যেত। আমি আবার বলি, সমস্ত নোট কিন্তু বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটোতেই রাখা আছে, তাই সেটাকে নিয়ে চাপ নিও। এই যে স্যার ছবি, ব্রোঞ্জের নারী মূর্তির ছবি, যেটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। হরপ্পার সময় ধাতু শিল্পের বা মেটাল স্কাল্পচারের বড়সড় একটা উদাহরণ। এটা আইকনিক ব্রোঞ্জ মূর্তি, যেখানে একজন তরুণী, সেই সময়কার নারীর একটা প্রতিরূপ বলা যেতে পারে, যিনি রিল্যাক্সের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, এবং তার নানা রকম ভাবে সোশ্যাল ইন্টারপ্রেশন হতে পারে যে সেই সময় নারীরা কিভাবে তারা অবসর জীবনযাপন করতে। এই ছবিটাকে খুব ভালো করে দেখো, দেখবে সেই সময় নারীদের মাথার মধ্যে খোপা থাকছে, হাতে দেখো নানা রকম অর্নামেন্টস থাকছে,
এবং গলাতেও যেমন নারীরা সোনার উপর নানা রকম হার পরে থাকে, নেকলেস পরেন, দেখো সেইগুলোও রয়েছে। অর্থাৎ এই নারী মূর্তির মধ্যে কিন্তু সেই সময় না সমাজ জীবনের চিত্ররূপ এগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে। আবার এখানে দেখো হাতে যখন বললাম অসংখ্য চুড়ি দিয়ে সজ্জিত। এবার এই যে চুড়ি এই স্ট্রাকচারগুলো তুমি যদি তাকিয়ে দেখো তাহলে দেখতে লাগবে কি হাতির দাঁত দিয়ে বানানো হয়েছে। তাহলে হয় কোনো হাড় দিয়ে বানানো, যেহেতু প্রাচীন যুগ, হাড় দিয়ে অলংকার বানানো, অথবা হাতির দাঁত দিয়ে বানানো। তো সমাজে কিভাবে অলংকার ছিল তারও কিন্তু নিদর্শন এই মূর্তিটা বা স্কাল্পচারটা চলে আসছে, এভিডেন্স হিসেবে কাজ করছে। এইরকমই যেরকম আমরা এইটা দেখলাম আইকনিক ব্রোঞ্জের নারী মূর্তির গল্প প্রাচীন যুগে মহেঞ্জোদারোতে, ঠিক একই রকম ভাবে যদি আরেকটু পড়ি কি দেখতে পাবো, one of the finest example of Harappan metal works is the iconic bronze statue the dancing girl found in মহেঞ্জোদারো, যেটা এইটারই বাংলা দেখো ইংরেজিটা করে দেওয়া আছে, এইটারই ইংরেজিটার বাংলাটা এখানে রয়েছে। ঠিক আছে, আরো যদি দেখি আমরা তাহলে কি দেখতে পাবো স্যার, আমরা দেখতে পাবো আরেকটা রয়েছে এইরকম মূর্তি যেখানে একটা কুঁজওয়ালা ষাঁড়ের মূর্তি পাওয়া যাবে। হরপ্পা শিল্পের ধাতব শিল্প যেটা বা মেটাল স্কাল্পচার, তার অন্যতম সেরা উদাহরণ হচ্ছে ওই মহেঞ্জোদারোতেই পাওয়া গেছে একটি যেমন ব্রোঞ্জের মূর্তি, তেমনই একটি ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে। একটা কুঁজযুক্ত ষাঁড়, মোষ বলা যেতে পারে, মহিষ, ষাঁড় না মোষ পরিষ্কার পাওয়া যাচ্ছে না, বাট একটা স্ট্রাকচার গবাদি পশুর ছবি পাওয়া যাচ্ছে, মূর্তি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং সেখানেও ধাতু দিয়েও কিন্তু মূর্তিটা বানানো, এবং সেখানেও দেখো যে একটা পশুর স্ট্রাকচার কীরকম হয় তার নিপুণ একটা ছাঁচ বানিয়ে কমপ্লিটলি ধাতু দিয়ে এটা কিন্তু বানিয়েছে। বাট এ ধরনের মূর্তির দেখো প্রপার চোখ মুখ কোথায় কি এত নৈপুণ্যতা ছিল না, বাট অনেকটাই নিপুণ ছিল, কিন্তু অতটাও নিপুণ নয় আধুনিককালের শিল্পীদের মতো, কারণ হিউম্যান ইকুইপমেন্টস অতটা বেশি নয় বা শৈল্পিক নিদর্শনের চাহিদাও তত বেশি ছিল, যাই হতে পারে। এবার যদি পাথরের কাটাকাটির মারফত যদি ভাস্কর্যের ইতিহাস জানার চেষ্টা করি, স্টোন স্কাল্পচার যদি পড়ি ওই যুগেই আমরা স্টোন স্কাল্পচার, তাহলে বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো। যেমন এটা তার একটা নিদর্শন, এটা পুরোপুরি পাথরের ভাস্কর্য দেখতে পাচ্ছি আমরা। কিরকম গল্প স্যার? Numerous stone sculptures from the Harappan civilization have been discovered through the archaeological excavation. প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মারফত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে পাথরের মূর্তি পাওয়া গেছিল, স্কাল্পচার পাওয়া গেছে, ভাস্কর্য পাওয়া গেছে। Among them, two particularly significant pieces are the bearded man and human torso. এদের মধ্যে উল্লেখযোগ্য কোনটা? দাড়িওয়ালা মানুষ এবং হিউম্যান টর্সো। কিরকম ছবিটা দেখে নাও, দাড়িওয়ালা মানুষ দেখতেই পাচ্ছ, দাড়ি দেখা যাচ্ছে, আবার হিউম্যান টর্সো পাওয়া যাচ্ছে। এটা বিখ্যাত দুটো উদাহরণ। দ্য বিয়ার্ডেড ম্যান স্ট্যাচু আনআর্থ অ্যাট মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো থেকে কিন্তু মাটি খুঁড়ে এই বিয়ার্ডেড ম্যানের যে স্কাল্পচার সেটা পাওয়া গেছে। is carved from সিডাটাইট, সিডাটাইট যে পাথর সেটাকে কাটাকাটি করার পরই কিন্তু এই মূর্তিটা তৈরি করা হয়েছিল। তার মানে পাথর কেটে মূর্তি বানানোতে ধাতুর মতো করেই কোন ধরনের পাথর কাটলে তার স্ট্রাকচারাল ফর্ম করা যাবে সেই সম্বন্ধে কিন্তু জ্ঞান ছিল সেই যুগের মানুষদের। ইট লাইকলি রিপ্রেজেন্টস অ্যান ইম্পর্টেন্ট ফিগার, পারহ্যাপস আ প্রিস্ট অর রুলার, dressed in a garment draped over the left shoulder with a careful styled beard, conveying a sense of dignity and authority. এর মানেটা কি স্যার? যে ছবি তোমরা দেখতে পাচ্ছ এই যে দাড়িওয়ালা একজন মানুষের, এই ছবিটা খুব মন দিয়ে দেখা তারা দেখতে পাবে মাথায় একটি অলংকার রয়েছে। মানে এই অলংকার রাজকীয় হতে পারে অথবা ক্ষত্রিয় বা কোনো পুরোহিত সমাজের উচ্চতরের লোকজন হতে পারে। তার মানে তার স্বাভাবিকভাবে ডিগনিটি থাকবে। তার দেখো বাঁ দিকে মেয়েরা যেমন আঁচল পরে শাড়ি পরে সেই রকম একটা পোশাক রয়েছে, তার মানে তার একটা অরা রয়েছে, তার অবস্থান ক্লিয়ার। এবং হাতে দেখো তোমার আবার বাহু
রয়েছে। অর্থাৎ এই ধরনের, এবং মাথা মাথা দেখো ফেট্টি টাইপের রয়েছে, একটা মুকুট যেমন হয়, ক্রাউন যেমন হয়, সেরকম রয়েছে। এবং পোশাকে তাকিয়ে দেখো, পোশাকের মধ্যে নানা রকম ফুল ফুল করে স্ট্রাইপস রয়েছে। অর্থাৎ এর মাধ্যমে পরিষ্কার যে সেই ধরনের কোনো, এই মূর্তিটা কার হতে পারে, হয় কোনো পার্টিকুলার কোনো অথরিটি সেই সময় সমাজের, অথবা কোনো প্রিস্ট পুরোহিতের ছিল, যার মধ্যে একটা অরা ছিল। ঠিক আছে, অর্থাৎ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রতিমূর্তি এই মূর্তিটা, যিনি হয় শাসক অথবা পুরোহিত ছিলেন, দাড়িওয়ালা মানুষ, এবং দাড়িটা দেখো নিপুণ করে খাঁটা। ঠিক আছে, বিয়ার্ডেড ম্যান, তার ছবি রয়েছে। উল্টো দিকে যে নগ্ন পুরুষের ছবি দেখতে পাচ্ছ, সেই নগ্ন পুরুষ, অ্যানাদার স্ট্রাইকিং এক্সাম্পল ইজ হিউম্যান টর্সো। নগ্ন পুরুষ কোথায় এটা পাওয়া গেছে? এই মূর্তিটা হরপ্পাতে। হিউম্যান টর্সো বা নগ্ন পুরুষের মূর্তি বললে হরপ্পা হবে, আর বিয়ার্ডেড ম্যান বললে হয়ে যাবে মহেঞ্জোদারো, যেখান থেকে পাওয়া গেছে। মানে এখান থেকে তোমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রির কোশ্চেনও কিন্তু আসে। আবার আর্ট অ্যান্ড কালচারের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো ইম্পর্টেন্ট। ক্রাফটেড ফ্রম রেড স্যান্ডস্টোন, এই নগ্ন মানুষের যে, পুরুষ মানুষের যে মূর্তিটা, সেটা স্যান্ডস্টোনে, রেড স্যান্ডস্টোনে বানানো, পাথরটার তার রক সিস্টেম। দিস স্কাল্পচার পোর্ট্রেজ দ্য আপার বডি অফ এ নুড মেল। দ্য আর্মস অ্যান্ড হেড ওয়ার মেড সেপারেটলি ফ্রম দ্য টর্সো, সাজেস্টিং অ্যাডভান্স স্কাল্পচার টেকনিক। অর্থাৎ সেই সময়তেই যে উপরের দিককার মূর্তিটার যে হাতের শেপ যেভাবে তৈরি করা হচ্ছে, এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ততদিনে কিন্তু স্কাল্পচার বা ভাস্কর্যবিদ্যায় এরা বেশ পারদর্শী হয়ে উঠছে। দিস আর্ট ওয়ার্কস হাইলাইট দ্য আর্টিস্টিক রিফাইনমেন্ট অ্যান্ড ক্রাফটসম্যানশিপ অফ দ্য হরপ্পান স্টোন স্কাল্পচার। এর মারফত হরপ্পা সভ্যতাতে পাথুরে ভাস্কর্য শিলালিপিতে শিল্পকলার জন্য যারা শিল্পী ছিলেন, তাদের যে শৈল্পিক নিদর্শন কতখানি উন্নত স্তরের, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই ধরনের নিপুণ শিল্পকর্মের মাধ্যমে। এবং আধুনিকতার ছোঁয়াচ তখনই কিন্তু পাওয়া যাচ্ছে। এরপর চলে আসো টেরাকোটা ভাস্কর্য শিল্পেতে। কোথায়, কোন যুগে? ওই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়তেই। মূলত আমরা এখন কি পড়বো? আবার টেরাকোটা। তাহলে মেটাল পড়লাম ব্রোঞ্জের, তারপরে পড়লাম কি পাথরের স্কাল্পচার, তাহলে মেটাল হয়ে গেল ধাতুর ভাস্কর্য, তারপরে বললাম পাথরের ভাস্কর্য, এবার পড়বো টেরাকোটার ভাস্কর্য। টেরাকোটা আর্ট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্রাফট প্র্যাকটিসড বাই দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার যুগে টেরাকোটা আর্টটা বহুলভাবে পপুলার ছিল, প্রচলিত ছিল। অ্যামং দ্য নোটেবল এক্সাম্পলস ইজ দ্য টেরাকোটা মাদার গডেস ফিগার ডিসকভার্ড অ্যাট মহেঞ্জোদারো, considered one of the most significant sculpture from this era. মহেঞ্জোদারোতে তোমরা এই ধরনের একটি টেরাকোটার মূর্তি দেখতে পাও, যাকে ধরে নেওয়া হয় মাতৃদেবতার সঙ্গে, মাদার গডেস। মাতৃ সাধনার যে নিদর্শন, যাকে আজকে আমরা বলি দেবী, দেবতা, দেবী, এই কথাগুলো বলি, মাতৃ সাধনার যে পূজা আর্চা করা হতো, মাদার গডেস পূজা আর্চা করা হতো, এই টেরাকোটার যে মূর্তি, সেটা কিন্তু পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। সেটা কিন্তু সেই সময়কার রিলিজিয়াস কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে ইন্ডিয়ার। দ্য স্ট্যাচু ফিচার্স ইন্টিগ্রেট বডি ডেকোরেশনস অ্যান্ড এ ডিস্টিংক্টিভলি পাঞ্চড নোজ, সিম্বলাইজিং দ্য মাদার গডেস অ্যাজ এ রিপ্রেজেন্টেশন অফ ফার্টিলিটি অ্যান্ড প্রসপারিটি। তাকেই দেখো, এই যে মাতৃ দেবী, তো আর দেবীর স্কাল্পচার টেরাকোটাতে বানানো হয়েছিল, সেখানে যেভাবে বানানো হয়েছে স্ট্রাকচারটা, সেখানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মাতৃদেবতা আসলে কি জন্য সাধিত হচ্ছে। রিপ্রোডাকশন, বংশবৃদ্ধির দেবতা, এবং উর্বরতা, শুধু বংশবৃদ্ধি নয়, আজকে চাষবাস করা হচ্ছে, সেখানে আরো বেশি করে উর্বরতা আসবে। আরও তার সঙ্গে সঙ্গে প্রসপারিটি, এগিয়ে যাওয়ার যে আলো, সভ্যতার বিকাশের যে আলো, তাকে উদ্দেশ্য করে এই মূর্তি তাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এটা টেরাকোটার মূর্তি। টেরাকোটার যেমন বাংলাতে, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বাংলা ভাষার এই অঞ্চলটাতে 8 চালার অনেক মন্দির পাওয়া যায়, তাই না?
চারচালার মন্দির পাওয়া যায়, 5 তলার মন্দির পাওয়া যায়। বাঁকুড়াতে তোমরা যেমন বিষ্ণুপুর অঞ্চলে মন্দির পাও, কাটোয়া এই কানলা অঞ্চলে অনেক মন্দির পাও, গুপ্তিপাড়াতে মন্দির পাও, 8 চালার মন্দির। প্রাচীন বাংলার অনেক জায়গাতে কিন্তু 8 চালা, 5 তলা, 4 তলা, 1 তলা এরকম টেরাকোটার মন্দির পাওয়া যায়। কৃষ্ণনগর কিংবা বিষ্ণুপুরে তোমার টেরাকোটার নানা রকম মূর্তি দেখতে পাও, হাতি, ঘোড়া, জিরাফ এরকম মূর্তি পাওয়া যায়, তাই না? টেরাকোটার মূর্তি। সেরকমই এই মূর্তিটা কিন্তু তৎকালীন সময়, সিন্ধু সভ্যতার সময়, যেখানে মাদার গডেসকে রিপ্রেজেন্ট করছে। আরও যদি আমরা একটু এগিয়ে নিই, এই মূর্তি দেখলে স্যার আর কি কি পাওয়া যায়? এখানকার মানুষজন পরিষ্কারভাবে এই তাহলে টেরাকোটার শিল্পটা প্রচুরভাবে তারা ব্যবহার করতো, তাহলে খুব অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে? এবং এই মূর্তিদের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তারা মাতৃ সাধনায় নিয়োজিত ছিল। শুধুমাত্র পুরুষতান্ত্রিকতা ছিল তা নয়, মাতৃ সাধনাতেও কিন্তু তারা কিন্তু সমান তালে নিজেদেরকে দেখভাল করার চেষ্টা করে, যাতে সুখ সমৃদ্ধি উত্থান হয়। টেরাকোটা সিলস, শিলমোহর যাকে বলা হয়, were also created by the people of the Indus Valley civilization. টেরাকোটার শুধুমাত্র মূর্তি নয়, শিলমোহরও পাওয়া যাচ্ছে। These shields featured carvings of a people leaves, female figures, various deities and animals. এই যে শিলমোহরগুলো টেরাকোটার যেটা সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে, সেই শিলমোহরের মধ্যে কিন্তু গাছের পাতার ছাপ বা তার যে কার্ভগুলো, কিংবা মহিলাদের যে ফিগার সেইটা, কিংবা ভেরিয়াস ডেইটিস বিভিন্ন রকম দেবদেবী প্রতিচ্ছবি, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে সেই শিলমোহরগুলোতে। ওয়ান পার্টিকুলারলি ফ্যাসিনেটিং আর্টিফ্যাক্ট ফ্রম মহেঞ্জোদারো dating to around 2500 BC is a toy animal with a movable head, one of the most intriguing discoveries from the site. সেই সময়তে ভাবো 2500 খ্রিস্টপূর্বাব্দ, যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2500 বছর আগে যে সভ্যতার বিকাশ, পার্টিকুলার মহেঞ্জোদারোতে একটা খেলনা পুতুল পাওয়া যাচ্ছে, এটা আসলে একটা অ্যানিমেলের, এবং সেখানে মাথাটা হচ্ছে মুভেবল, মাথা নড়ছে। চাইনা খেলনা এখন অনেক পাওয়া যায়, মাথা টন 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 করে স্প্রিং লাগিয়ে দেওয়া হয়। সেই সময় তো স্প্রিং ফিং ছিল না, সেই সময় মুভেবল হেড খেলনা পুতুল একটা পশুর তৎকালীন সময় বানাচ্ছে সেই সময় মানুষজন। কতখানি তারা টেকনোলজিক্যালি তারা ডেভেলপ ছিল, শুধুমাত্র আর্ট ক্রাফটের দিক থেকে নয়, তারা টেকনোলজি দ্বারা ডেভেলপ ছিল। লার্জ নাম্বার অফ সিলস, বৃহৎ বড় আকার প্রচুর পরিমাণে শিলমোহর মেড ফ্রম সিরাটাইট পাথর দিয়ে তারা শিলমোহর বানাচ্ছে, টেরাকোটা দিয়ে বানাচ্ছে, অ্যান্ড কপার হ্যাভ বিন আনআর্থ ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজ। অর্থাৎ তারা পাথরের, সিরাটাইট দিয়ে কিংবা টেরাকোটা দিয়ে কিংবা কপারের বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন যুগে বিভিন্ন সাইজে বিভিন্ন আকৃতির শিলমোহর তৈরি করছে সিন্ধু সভ্যতার যুগে। তারা শিলমোহর বানাচ্ছে বিভিন্ন সময়তে, তাহলে পাথরেরও তারা বানাচ্ছে শিলমোহর, টেরাকোটারও বানাচ্ছে শিলমোহর, আবার কপারেরও, তামারও তারা শিলমোহর বানাচ্ছে বিভিন্ন সময়। অর্থাৎ ধাতু কিংবা টেরাকোটা কিংবা পাথর, 3 ধরনের কিন্তু ভাস্কর্যেরই উত্থান বা চর্চা এই সিন্ধু সভ্যতার সময় হয়েছিল। টিপিক্যাল হরপ্পান সিলস ওয়াজ এ স্কোয়ার প্লাগ, অর্থাৎ আয়তাকৃতির ছিল এই ধরনের শিলমোহরগুলো যখন হরপ্পা সভ্যতার যুগের ছিল। মেজারিং অ্যাবাউট 2 by 2 inches, usually crafted from soft river stones called steatite. নরম শিলা যাকে বলে থাকি পাললিক শিলা, স্টিয়াটাইট, সেই শিলা দ্বারা 2 by 2 ইঞ্চির ছোট্ট আয়তকৃতি আয়তকার শিলমোহর বানাতো হরপ্পার যুগের লোকজন। The shields showcase a wide range of motifs, most commonly animal such as bull with or without humps, elephants, tigers, goats and more. তাহলে হাতি হোক, বাঘ হোক, ছাগল হোক কিংবা ষাঁড় হোক, ষাঁড়ের আবার কুচ থাকুক বা কুচ না থাকুক, সব নিয়েই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে সেই শিলমোহরে তার প্রতিচ্ছবি থাকছে। Some seals also depict trees and human figures. মানব
এবং মানুষের সঙ্গে প্রকৃতি, গাছপালা, তার নিদর্শন থাকছে কিছু কিছু শিলমোহরে। দ্য মোস্ট নেটওয়ার্দি অ্যামং দিস ইজ দ্য পশুপতি শিল। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পশুপতি শিল। পশুপতি, প্রোটোশিব, শিব ঠাকুর বা আদি শিব, যে শিব নেচারের বা প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, তার প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে। which features a central human figure seated in a cross-legged posture, যাকে বলা হয় পদ্মাসন। ঠিক আছে, সেইভাবে বসছে, সারাউন্ডেড বাই অ্যানিমেলস, আশপাশ দিয়ে নানা রকম পশু প্রাণী বসে রয়েছে। ঠিক আছে। টু দ্য রাইট অফ দ্য ফিগার আর অ্যান এলিফ্যান্ট অ্যান্ড এ টাইগার, while on the left are a rhinoceros and a buffalo। এই যে পার্টিকুলার পশুপতির যে মূর্তি, এই শিলমোহর আর কি, তার সেই ছবিটা যদি দেখা যায়, তার বাঁ দিকে কি ছিল? বাঁ দিকে ছিল তোমার একটা গন্ডার আর একটা বাফেলো, বলদের ছবি। আর ওই দিকে ডান দিকে ছিল তোমার হাতি আর টাইগারের প্রতিমূর্তি। ঠিক। টু অ্যান্টেলোপস আর অলসো শোনস বিলো দ্য সিটেড ফিগার্স অ্যান্ড এনহ্যান্সিং দ্য সিম্বলিক রিচনেস অফ দ্য সিল। তলার দিকে দুখানা বড় বড় হরিণ, অ্যান্টেলোপসের ছবি, প্রতিচ্ছবি ছিল। অর্থাৎ বড় শক্তিমান কোনো একজন ডেইটি, তার প্রতিচ্ছবি ছিল। ঠিক আছে। এছাড়া একটা বাংলা দেয়া আছে, বাবা বাংলাটা আমি আর তখন তো বুঝিয়ে দিলাম, বাংলা নোট দেয়া আছে বাংলাদের জন্য। এই যে দেখতেই পাচ্ছ কতখানি নিখুঁতভাবে এই যে অ্যান্টেলোপের যে টিং, ঠিক আছে, ডান দিক বাদিক করে ছবি থাকে, ডিটেল দেয়া আছে। ঠিক আছে। প্রোটোশিবের যে ছবি, প্রোটোশিবা, এইটাও কিন্তু একটা বড়সড় নিদর্শন এই হরপ্পা বা সিন্ধু যুগের সময়। ঠিক আছে। অর্থাৎ আমরা যদি আরেকটু দেখে নিই, এই যুগে, হরপ্পা যুগে যে বিড বলছিলাম, অর্থাৎ যাকে আমরা বলি পুঁথি বা অলংকার বা অর্নামেন্টস, এই ইন্ডাস্ট্রি কী করে ইভলভ হচ্ছে স্কাল্পচারকে ব্যবহার করার মারফত। যখন মানুষজন শিল্পকলা করছে, তখন সেটাকে আরেকটা ধাপে চলে যাচ্ছে অলংকারের দিকে। অলংকার ডেভেলপ হচ্ছে কি করে? হরপ্পার যুগে এই যে পুঁথি বা অলংকার ইন্ডাস্ট্রি ছিল, অর্নামেন্ট ইন্ডাস্ট্রি, তার শেপের কি গোলমাল ছিল, শেপ কি রকম ছিল, গোলমাল মানে শেপ কি রকম ফিচার্সের ছিল। ডিস্ক শেপ ছিল, মানে গোলাকৃতি ছিল, অথবা সিলিন্ড্রিক্যাল ছিল, মানে কোন আকৃতি ছিল, মানে চোঙ আকৃতির ছিল, স্পেরিয়াল ছিল, গোলাকৃতির ছিল, প্যারেল শেপ ছিল, বা সেগমেন্টেড ছিল। তার মানে এটা অলংকারের নানা রকম শেপ বা নানা রকম মডেলের কিন্তু অলংকারের ধরন হতো। এছাড়া বিভিন্ন রকম পশু প্রাণীর ছবি থাকতো সেই অলংকারের মধ্যে, অ্যানিমেল মডেল থাকতো, বিশেষ করে বাঁদর, মানকিস আর স্কুইরেল, কাঠবিড়ালিক প্রতিচ্ছবি। মেটেরিয়াল কি ব্যবহার করা হতো? প্রিসিয়াস মেটাল ব্যবহার করা হতো, দামি দামি ধাতু ব্যবহার করা হতো সেই অলংকারগুলো বানানোর জন্য, বা হাড় ব্যবহার করা হতো, বা বিভিন্ন রকম পাথর, দামি পাথর, জেমস্টোন ব্যবহার করা হতো। এছাড়া ব্যাকেট ক্লে ব্যবহার করা হতো। যেমন আমরা দেখি এখন বেশ কিছু ব্যাকেট ক্লে বা আরও বেশি টেরাকোটার যে অর্নামেন্টস মেয়েরা আজকাল ইদানিংকালে পড়ছে, শান্তিনিকেতনী স্টাইলে, সেরকম। এছাড়া টেকনিক কি ব্যবহার করতো? সিমেন্টিং বা ইনসিনিং বা পেইন্টিংস বা ইচিং, এই ধরনের কিন্তু তারা টেকনিক ব্যবহার করে এই অলংকারগুলোকে বানাতো হরপ্পার সময়। স্যার ব্যাপারটা পুঁতি বা অলংকারের গল্প কি দেখে নাও ইন শর্ট। অলংকার কীরকম হতো দেখো, কখনো প্যারেল বা চোঙ আকৃতির থাকছে, কখনো স্পেরাল বা গোলাকৃতির থাকছে, কখন দেখো নানা রকম মডেলের থাকছে, নানা রকম ওভাল শেপ, নানা রকম থাকছে, নানা রকমের মডেল শেপ থাকছে অলংকারের। কীরকম ব্যাপার স্যার? হরপ্পান মেন অ্যান্ড ওমেন adorned themselves with a wide range of ornaments made from a variety of materials including precious metals, gemstones, bones and bucket clay। হরপ্পার পুরুষ এবং নারী দুজনেই কিন্তু এই ধরনের দামি দামি পাথর কিংবা দামি দামি ধাতু দিয়ে বানানো এই ধরনের অর্নামেন্টস কিন্তু তারা ব্যবহার করত। দ্য ব্রিড মেকিং ক্রাফট ওয়াজ হাইলি অ্যাডভান্সড। যেহেতু প্রচুর মানে পুরুষ মানুষ এবং মহিলা মানুষ দুজনেই যেহেতু গয়না পরতে ভালোবাসতো, মানে গয়না চাহিদা ছিল, গয়না চাহিদা থাকলে তার ডিমান্ড বেশি থাকলে
সাপ্লাই বাড়াতে হবে। স্বাভাবিকভাবেই এই যে ক্রাফটম্যানশিপ, অলংকার বানানোর যে ক্রাফটম্যানশিপ, সেটা কিন্তু অনেকটা উন্নত হয়ে যায়। অ্যাজ ইন্ডিকেটেড বাই দ্য ডিসকভারি অফ বিড মেকিং ওয়ার্কশপ অ্যাট সাইটস লাইক চানহুদারো অ্যান্ড লোথাল। গয়না তৈরির কারখানা পাওয়া গেছে কোথায়? চানহুদারো এবং লোথালে। হরপ্পান যে সাইট তোমরা পড়ে থাকো, চানহুদারো এবং লোথালে যেহেতু গয়না তৈরির কারখানা পাওয়া গেছে, এর মারফত কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভাই গয়নার চাহিদা ছিল, না হলে কারখানা কোত্থেকে আসলো। Beads were fashioned from materials such as cornelian, amethyst, jasper, crystal, quartz, rhyolite, turquoise, lapis lazuli, and even ancient stones found in the place like Sachi. সাঁচির জায়গাতেও কিন্তু অলংকার পাওয়া যাচ্ছে, ইউপি সাঁচি, বিহার, ঠিক আছে। এছাড়াও এরকম বিখ্যাত বিখ্যাত দামি দামি পাথরের কিন্তু অলংকার পাওয়া যাচ্ছে, পাথর বসানো কিন্তু অলংকার পাওয়া যাচ্ছে, যেমন অ্যামেথিস্ট, দামি পাথর, জাসপার, ক্রিস্টাল, কোয়ার্টজার্ট, সিয়াটাইট, কার্নেলাইন, দামি দামি পাথর, দামি দামি পাথর দ্বারা তৈরি অলংকার কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং তখনকার দিনে কিন্তু পুরুষ মহিলা দুজনেই কিন্তু অলংকারে বেশ ডিমান্ড তারা করতো। In addition to gemstone, metals like copper, bronze, gold, as well as the materials like shells, fiancé, and terracotta were also used in the bead production. এই ধরনের যে অলংকার বা পুঁথি, এগুলো বানানোর জন্য কিন্তু শেল বা টেরাকোটা ব্যবহার করা হতো। এছাড়াও দামি দামি পাথরও ব্যবহার করা, ধাতু ব্যবহার করা হতো, যেমন সোনা, তারপরে তামা, ব্রোঞ্জ, বিভিন্ন রকম ধাতুও কিন্তু বানানো হতো এই ধরনের গয়নাগাড়ি বানাবার জন্য। These beads came in a variety from different shapes including disc shape, cylindrical, spherical, barrel shapes, এগুলো তো আগেই আমি তোমাদের বললাম বিভিন্ন রকম আকৃতির হতো। Some beads were crafted by joining 2 and more stones. 2-3খানা পাথর দিয়ে ধীরে ধীরে কিন্তু পাথর বানানো হতো, মানে এক ধরনের পাথর দিয়ে গরম অলংকার বানানো তা নয়, দেখা গেল 2-3 রকমের ধাতু দিয়ে দিয়ে ডিজাইন করে করে বানানো হয়েছিল সেই ধরনের এই অলংকারগুলোকে। এবং সেখানে ধাতু, তারপরে পাথর কিংবা টেরাকোটা মিক্সচার অলংকার ছিল। while others were made from stone with gold covering. পাথরের সঙ্গে সোনার যেমন বাঁধা করা থাকে, যেমন আমরা আংটি পরি, সেই আংটি মাঝখানে পাথর বসিয়ে দেওয়া হয়, এরকম তখনও বানানো হতো। Many were decorated with painted or increased patterns and some featured etched designs. অনেক সময় ছাপানো থাকতো সেই সব অলংকারের মধ্যে অনেক নকশা। These craftsmanship involved in creating these beads reflects a high level of technical experts. যদি কোনো একটা নকশা যদি তোমার গয়নাকারির মধ্যে ছবি আঁকা থাকে, তাহলে বুঝতে হবে শুধু গয়না বানাচ্ছে তাই নয়, যিনি গয়না শিল্পী তারও কিন্তু হাতের কাজে নিপুণতা রয়েছে। The Horoppans also created highly realistic animal figures, particularly monkeys and squirrel, that were used as bead ornaments or pinheads. অর্থাৎ এই নাক, কপালের যে টিক্কা বা যে কোনো রকমের অর্নামেন্টসের ক্ষেত্রে দেখা গেল হরিণ বা এই যে কাঠবিড়ালি তার মূর্তি থাকতো, তার স্কাল্পচার পাওয়া যাচ্ছে। অর্থাৎ নিপুণতা অলংকারের মধ্যেও কিন্তু চলে আসছে স্কাল্পচারের মাধ্যমে। এই জিনিসগুলো দেখো তোমাদের বাংলাতে আমি নোট দিয়ে রেখে দিয়েছি। অ্যান্ড লাস্ট ওয়ান যদি আজ দেখে নিই, যে হরপ্পার যুগের শেষ স্থাপত্য নয়, স্কাল্পচার অর্থাৎ ভাস্কর্যের কি বৈশিষ্ট্য রয়েছে তার শেষ অংশটা হচ্ছে পুঁতি বা মৃৎশিল্পের গল্প, পটারি। মাটির জিনিসপত্র আগাগোড়াই ইতিহাস পড়ার সময় পেয়েছিলাম আমরা যে হরপ্পা যুগে মাটির জিনিসপত্র তারা ব্যবহার করতো, মৃৎপাত্র তারা ব্যবহার করতো। তো পটারি একটা ইম্পর্টেন্ট জিনিস। পটারি uncovered at various Harappan excavation sites can generally be divided into 2 main types. অর্থাৎ মৃৎশিল্পকে দুটো ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে। বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে খুঁড়ে যে যে মৃৎশিল্প পাওয়া গেছে, নিদর্শন পাওয়া গেছে হরপ্পার যুগে, দুটো ভাগে ভাগ করা যেতে পারে। এক, প্লেইন পটারি, সাধারণ মৃৎশিল্প, আর 2, পেইন্টেড পটারি, অর্থাৎ আঁকা আঁকি তার উপর করা হয়েছে। পেইন্টেড অ্যান্ড প্লেইন, সাধারণ মৃৎশিল্প, এবং আঁকা আঁকি ওয়ালা পটারি।
দ্য পেইন্টেড ভ্যারাইটি ইজ অফেন রেফার্ড অ্যাজ রেড অ্যান্ড ব্ল্যাক পটারি। যেগুলো ছবি আঁকা থাকতো, যে ধরনের আঁকা আঁকিগুলোতে মৃৎশিল্পে, মূলত সেখানে লাল কালার এবং কালো রং ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লাল রঙের একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, ডেকোরেশন থাকতো, ঠিক আছে, এবং পেছন দিকে সিনি ব্ল্যাক পয়েন্ট থাকতো। যেমন তোমরা এখন ওই নানা রকমের কড়াইগুলো দেখো না, যাতে রান্না বান্না করতে পারলে ভালো হয়, ননস্টিক কড়াই যেগুলো থাকে, ননস্টিক প্যান যেমন থাকে, কুকার যেমন থাকে, সেরকমই ব্যাপার হতো। তার মানে সায়েন্সের ইভলভ কিন্তু চলে আসছে মৃৎশিল্পর ক্ষেত্র। কমন থিমস ইন দিস ডিজাইনস ইনক্লুড ট্রিজ, বার্ডস, অ্যানিমেল, জিওমেট্রিক নানা রকম প্যাটার্ন থাকে। অর্থাৎ এই ধরনের ছবি আঁকার মধ্যে কিন্তু আবার গাছপালা, পাখি, পশু কিংবা জিওমেট্রিক নানা রকম ডিজাইন আঁকাআঁকি করা থাকতো এই ধরনের পেইন্টেড পটারির মধ্যে। দ্য মেজরিটি অফ দিস পটারি পিসেস আর ফাইনলি ক্রাফটেড ইউজিং পটার্স হুইল, while only a small number of were handmade। এই ধরনের যে প্রচুর পরিমাণে মৃৎশিল্প তৈরি করা হতো, এটা ওই মাটির চাকার মধ্যে, যে মাটির চাকা দিয়ে যে মাটির মানে পাত্র বানাতে হয়, তার মাধ্যমে বানানো হতো। কিছু সংখ্যক আছে এগুলো হাতে বানানো হতো, আর বেশি কিছু কিন্তু মেশিনারির মাধ্যমে বানানো হতো। চাকা আবিষ্কারের পরে কিন্তু চাকার ভালো রকম ব্যবহার করা হতো মৃৎশিল্পের জন্য। অলদো কোয়াইট রিয়ার, সাম এক্সাম্পলস অফ পলিক্রোম পটারি with multiple color have also been discovered। পলিক্রোম প্যাটার্নও পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম মাল্টিপল কালার, শুধুমাত্র কালো আর লাল কালি ব্যবহার তা নয়, ভিন্ন রকমের কালারও ব্যবহার করা হচ্ছে, সেটা যদিও অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে এই হরপ্পা সভ্যতার যুগে। দেখতেই পাচ্ছ এই ধরনের পটারিগুলো, ঠিক আছে। হরপ্পান পটারি সার্ভড মাল্টিপল ফাংশনস। এই ধরনের মৃৎশিল্প দ্বারা কিন্তু আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারছি। কি বুঝতে পারছি? এটা প্লেন পটারি, সাধারণ যে পটারি যেগুলো ছিল, মৃৎশিল্প যেগুলো ছিল, was primarily used for everyday household tasks such as storing grains and water। সাধারণ যে পাত্রগুলো ছিল, রোজকারকার দৈনন্দিন জীবনের ঘরকন্যার কাজের জন্য সেগুলো ব্যবহার করা হতো। মিনিয়েচার ভেসেলস often smaller than the normal or plain pottery is likely used for decorative or ritual purpose। ঠাকুরের যে বাসন কোসন ব্যবহার করা হয় সাধারণত সাধারণ মানুষের ঘরে, সেগুলো ছোটোখাটো হয় এবং সেগুলো স্পেসিফিক হয়, মিনিয়েচার হয়। মানে তুমি ঠাকুরের গ্লাস নিশ্চয়ই জলের বালতি গ্লাস, এটা তুমি প্রতিদিন ব্যবহার করো, সেরকম গ্লাস ঠাকুরের কাছে দাও না, তাই না? এগুলো সাইজ ছোট হয়ে যায়, ঠাকুরের থালাটা অল্প ছোট হয়ে যায়। তার মানে মিনিয়েচার যে ভেসেলসগুলো রয়েছে বা মিনিয়েচার যে পটারি যেগুলো ছিল, সেগুলো কিন্তু হয় রিচুয়ালের জন্য অথবা ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হতো। Some pots were perforated, featuring a large opening at the base and smaller holes along with side। বেশ কিছু পাত্রে ফুটফাটা থাকতো, ছিদ্র থাকতো। These are believed to have been used for filtering or straining liquids, possibly liquor। যেমন জল ছেঁচে নেওয়া হয় বা জল পিউরিফাই করা হয়, সেই রকমই ছিদ্রওয়ালা পাত্র থাকে, আমরা সেটা আন্দাজ করতে পারি। সেই সময় কিন্তু পিউরিফিকেশনের জন্য এই ধরনের ছিদ্রকে ব্যবহার করা হতো বিভিন্ন রকম মৃৎশিল্পের পাত্রগুলোর মারফতে। ঠিক ছিদ্রওয়ালা পাত্র পাওয়া যাচ্ছে এই সময়তে, বাংলা দেয়া আছে, দেখতে পাচ্ছ ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, কত পিউরিফিকেশন, ঠিক আছে। তো আমরা শর্টে যা পড়লাম, কি শিখলাম স্যার? পড়লাম আজকে আমরা আর্কিটেকচার ভার্সেস কালচার, তার তারতম্য। মূলত আর্কিটেকচার বড় কোনো স্থাপত্যের জন্য, বড় কোনো বিল্ডিং এর জন্য টেকটন ওয়ার্ড থেকে এটা আসছে। স্কাল্পচার কেল ওয়ার্ড থেকে আসছে, যেটা তুলনামূলক ছোট আকৃতির, ছোট আকৃতির কিছু নিদর্শনের জন্য, অর্থাৎ একটা ভাস্কর্য। এটা বুঝলাম। কালচারের অভ্যুত্থান হচ্ছে, আর্কিটেকচারের অভ্যুত্থান হচ্ছে ভারতীয় সংস্কৃতির মাধ্যমে। যাই হচ্ছে না কেন, সেটা কিন্তু যুগ যুগান্তর ধরে ধরে বাড়ছে। যাত্রা শুরু হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়,
পরবর্তীকালে ভেদিক কালচারে এটা ডেভেলপ হচ্ছে আরেকটু। ইন্দাস ভ্যালির সময় আমরা অনেকটা অ্যাডভান্স লেভেলের জিনিস পাচ্ছি, অর্থাৎ মূলত আমরা পেয়ে যাচ্ছি শহুরে কালচার, অর্থাৎ আরবানাইজেশন পেয়ে যাচ্ছি সেখানে। ভেদিকে আমরা দেখতে পাবো সেটা রুরাল ডাইভার্সিটিস রয়েছে। ধীরে ধীরে যখন সভ্যতার বিকাশ হচ্ছে তখন দেখতে পাবো মূলত মৌরিয়ান ডাইনেস্টির সময় পিলার কনসেপ্ট আসছে এবং সেখানে রিলিজিয়াস প্রভোকেশন বেড়ে যাচ্ছে। মৌরিয়ানের পরে গুপ্ত যুগেও তাই হচ্ছে এবং সেখানে আস্তে আস্তে যে পলিটিক্যাল এম্বাসাইজ সেটাও বাড়ছে। এর উত্তরকালে ভারতবর্ষে যখন ত্রিশক্তি দ্বন্দ্ব চলছে পাল রাষ্ট্রকূট প্রতিহারদের মধ্যে, তার পরবর্তীকালে সাউথ ইন্ডিয়ান কালচার বাড়ছে। একদিকে চালুক্যদের আর্ট অ্যান্ড কালচার ডেভেলপ পাচ্ছে, বিশেষ করে কেভ কালচার ডেভেলপ হচ্ছে। পল্লবদের সময় বা চোলদের সময় মন্দিরের স্কাল্পচারাল ডেভেলপমেন্ট বা আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে। চোলা অর পল্লবাস, যখন আমরা সাউথ ইন্ডিয়ান এই জায়গাগুলো পড়ব, ধীরে সুস্থে স্থাপত্য ভাস্কর্যের কিন্তু আর্ট ফর্ম পাল্টাচ্ছে। এটা হচ্ছে অ্যানশিয়েন্টের সময়। যখনই মেডিয়েভেল যুগে যাব, মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে আসব, তখন দেখব পারস্যের ইনফ্লুয়েন্স বাড়বে, পার্সিয়ান ইনফ্লুয়েন্স, তার পরবর্তীকালে অ্যারাবিয়ানের ইনফ্লুয়েন্স আসবে, আরবদের একটা ইনফ্লুয়েন্স আসবে, ইসলামিক ইনফ্লুয়েন্স আসবে এবং তারও পরবর্তীকালে মডার্ন ইন্ডিয়াতে যখন আমরা যাব তখন দেখব পর্তুগিজদের পরবর্তীকালে পর্তুগিজ কিংবা ডাচ কিংবা ফ্রান্স কিংবা ব্রিটিশের বেশ কিছু স্থাপত্য মডার্ন ইন্ডিয়াতে তার স্কাল্পচার আর্কিটেকচারের ডাইমেনশন পাল্টে দেবে। আজকে এই আর্ট অ্যান্ড কালচারের প্রথম ক্লাস গেল, যেটা হিস্ট্রির সঙ্গে তার সম্পর্ক নিবিড়। বেশ কিছু কোশ্চেন ডাইরেক্টলি এখান থেকে আসে এবং যারা মূলত সিভিল সার্ভিস চর্চা করো তাদের তো একটা পেপারই রয়েছে। তো টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিসের জন্য। তুমি যদি নতুন হয়ে থাকো, আমি আবার একটু মনে করে দিই, এই সমস্ত জিনিসপত্রই কিন্তু পরপর সিলেবাস ধরে ধরে ইন ডেপথ হচ্ছে। আর তার জন্য তোমাকে অবশ্যই দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, জয়েন করে যাও, রুটিন ফলো করো এবং রেগুলার ক্লাসে থাকো। আজকে অবধি রাখলাম, পরের দিন পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।